আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় মেসির ট্রাজিক বিদায়, নতুন রাজত্বে স্পেন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমাদের পত্রিকার স্পোর্টস এডিটর এম কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি কায়সার ভাই। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ফুটবল বিশ্লেষক হাবিবুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। কায়সার ভাই, ১ মাসের বেশি সময় ধরে আমরা একটা জমজমাট একটা আয়োজন দেখলাম এবং রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর অনেক শব্দই প্রয়োগ করা যায়। আসলে আমি শুরুতেই আপনার কাছে আপনার একটি শর্ট ভিডিও ক্লিপ আমরা দেখেছি যে আপনি বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন সম্ভবত বলেছিলেন যে এবার স্পেন চ্যাম্পিয়ন হবে। কিভাবে বলেছিলেন আসলে এটি আপনি? না দেখুন, আপনি বিশ্বকাপে যে দলগুলো খেলছে এটার জন্য আমার মনে হয় যে খুব বেশি যে আপনি পণ্ডিত হতে হবে বা ফুটবল নিয়ে খুব বেশি যে আলোচনা করতে হবে তার কিছু না। আপনি যদি দলগুলোকে একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে একটা ম্যাচ জেতায় কারা বা একটা টুর্নামেন্ট জেতায় কারা, সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে সবচেয়ে বেশি কম্পোনেন্টগুলো কিন্তু ছিল আপনার এবারের স্পেনে। কি করে তারা দেখেন আপনি ইউরো চ্যাম্পিয়ন যেটা জিতেছে, তার আগে নেশনস কাপও যেটা জিতেছে, এই দুটো টুর্নামেন্টকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেস্ট টিম ছিল কিন্তু আপনার স্পেন। শুধুমাত্র আপনার একটা জোনে না, তাদের কিন্তু আপনার যে ফুটবলের যে 3টা জোন যেটাকে ভাগ করা হয়, আর 3টা জোনেই তাদের কিন্তু আপনি বেস্ট প্লেয়ারগুলি ছিল আর কি। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে তারা জানে যে কিভাবে আপনি একটা টুর্নামেন্ট জিততে হয়, বা আপনি অনেকে হয়তো একটা ম্যাচ জেতার জন্য একটা দলকে আপনি হয়তো বলতে পারেন যে এই দলটা একটা ম্যাচ জিততে পারে, কিন্তু একটা টুর্নামেন্ট জেতার জন্য যে ধরনের আপনার কম্পোনেন্টগুলো লাগে একটা টিমের মধ্যে, সেই টিমের সবগুলো পুরো চারিদিকে কিন্তু এটা ছিল স্পেনের, এটা এই পুরো এই দলের মধ্যে। এই যে 26 জনের যে দলটা ছিল, এই 26 জনের দলের মধ্যে আপনি 11 জনকে সেরা একাদশে খেলাবেন, বদলি হিসাবে যাদেরকে খেলাবেন তারাও কিন্তু আপনি সেরকমভাবে তাগড়া খেলোয়াড় হতে হবে, তারাও কিন্তু সাবস্টিটিউটটা সেরকমভাবে হতে হবে যাতে আপনি প্রপার জায়গায় ইউজ করতে পারেন। টুর্নামেন্টের সাইড বেঞ্চে থাকার পরে নামিয়ে গোল করে ফেললো। রাইট, আপনি দেখবেন যে তারা আপনি মরিনোকে যে কটা ম্যাচে তারা খেলিয়েছে, মিকেল মরিনোকে যে কটা ম্যাচে খেলিয়েছে, দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি, সুপার সাব হিসাবে তাকে বলা হয়ে থাকে। তো সব কিছু মিলে বিশ্বকাপ জেতার জন্য যত ধরনের আপনার একটা শক্তি প্রয়োজন ছিল একটা এই দলের, দুর্বলতা ছিল না আমি সেটা বলবো না, দুর্বলতার কিছুটা ছিল, আমরা হয়তো সেই আলোচনায় পরে আসবো, বাট শক্তি যেটা সবচেয়ে বেশি ছিল সেটা হলো যে আপনি দেখবেন যে তারা জানে তারা কি করতে চায়, তারা জানে যে অপোনেন্টকে কিভাবে আটকাতে হবে। সো নিজের খেলার যে একটা তাগিদটা বা বিষয়টা, সেটা কিন্তু এই দলের পুরোপুরি ছিল। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই দল একটা সিস্টেমের মধ্যে খেলে। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনি মানুষ পরিবর্তন করে লাভ নেই, আপনি যদি সিস্টেমটা পরিবর্তন করে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি বাদবাকি আর কোনো কিছুতে আপনার আটকাবেন না। তো এই দলটার সিস্টেমে যে যে সিস্টেমে খেলা উচিত সেই সিস্টেমটাকে একটা পুরোপুরি আদল হিসাবে তৈরি করে দিয়েছেন কিন্তু এই দলের কোচ। তিনি যে প্রক্রিয়া যে পদ্ধতিতে বা যে সিস্টেমে বিশ্বাসী, সেই সিস্টেমটাই অনুযায়ী তার এই খেলোয়াড়গুলো কিন্তু সেটা মেনে চলে। বাদবাকি সব কিছু কিন্তু আপনি ছকের মধ্যে খেলা, একটা দাবা খেলা যেরকম হয় না, যে আপনি দেখবেন যে 3টা বা 4টা বা 5টা চাল যেতে অ্যাডভান্স যিনি জানেন বা অ্যান্টিসিপেশন পাওয়ার যার একটু বেশি, সে কিন্তু আপনি দেখবেন যে সেই দাবায় তিনি কিন্তু দ্রুত গতিতে খেলতে পারেন এবং ভালোভাবে কিন্তু আপনি সেটা আয়ত্ত করতে পারেন, ম্যাচ জিততেও পারেন, খেলায় জিততেও পারেন। ঠিক একই রকমভাবে এই দলটার মধ্যেও আমার কাছে মনে হয়েছে যে একেবারে পুরো সিস্টেমেটিক একটা দল, ছকের মধ্যে খেলে এবং কোনো একটা নির্দিষ্ট একজনের উপর নির্ভরশীল করে কোনো দল না। আপনি একজনের উপর নির্ভরশীল করে দল গড়লে আপনি একটা দুটো ম্যাচ জিততে পারবেন, বাট নট টুর্নামেন্ট। সো এই দলটার মধ্যে সেই শক্তিটা ছিল যে তারা কোনো একটা বিভাগের জন্য বা কোনো একটা খেলোয়াড়ের জন্য সুনির্দিষ্টভাবে কোনো একজন খেলোয়াড়ের বা তারকা নির্ভর টোটাল টিম একটা টিম বন্ডিংটা খুব সুন্দর, টিম একটা বলে না যে দি এ টিম। তো আমার কাছে মনে হয়েছে যে স্পেনের এই দলটা ছিল পুরোপুরি একটা দি এ টিম, এবং এই টিমটা কিভাবে বিশ্বকাপ জিততে হয় সেটা তাদের খুব ভালোভাবে জানা ছিল এবং সেটাই তারা করে দেখিয়েছে এখানে। জি, আপনি চমৎকার একটি কথা বলেছেন, দি এ টিম। আবার একটা পুরাতন সিরিয়ালের কথা মনে পড়ে গেল, সিনেমা ছিল 5 জনের এই ছিল সেটা, টিভিতে সময় দেখা। তো আমি হাবিবুর রহমানের কাছে আসতে চাই। কায়সার ভাই বলছিলেন যে কোচের একটি কথা বলছিলেন, আমি সেই একটু আলোচনায় যাওয়ার আগে একটু বক্তব্য উল্লেখ করতে চাই। স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, স্পেন ফুটবলের সোনালী দিনগুলো আবার ফিরে এসেছে। রদ্রি পুরো টুর্নামেন্টে যে নেতৃত্ব দিয়েছে তা অবিশ্বাস্য। আর ফেরান তোরেসের গোলটি আমাদের 2010 সালের ফাইনালের কথা মনে করিয়ে দিল। এই দলটির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। একই কথাই বলছিলেন কায়সার ভাই। আপনার কাছে কি মনে হয় আসলে 38টা ম্যাচ অপরাজিত ইউরোপের যেটা রেকর্ড? কায়সার ভাই ওয়ার্ল্ড কাপের শুরুতে স্পেনকে চ্যাম্পিয়ন বলছেন, আমি ধরেন 2টা ফাইনালিস্ট বলছিলাম, এই সাইড এবং ওই সাইড।
এই সাইডের ফাইনালিস্টটা আমি স্পেন রেখেছি, ওই সাইডে আমি আর্জেন্টিনাকে রেখেছি। আর্জেন্টিনাকে রাখার একমাত্র কারণ হচ্ছে বিশ্বাসটা কোন জায়গায়, যে একা কায়সার ভাই একটু আগেই বলছেন যে একা কেউ আসলে ম্যাচ জিতে দিতে পারে না, কিন্তু একা যদি আসলে কোনো টিমকে টুর্নামেন্ট ফাইনাল পর্যন্ত কেউ টেনে নিয়ে আসতে পারে সেটা শুধুমাত্র লিওনেল মেসি। এই যে 4-5 বছরে 4-5টা ফাইনাল, এটা একেবারে এটার অনলি হিরো লিওনেল মেসি। এটা কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে মেসি এই ওয়ার্ল্ড কাপটাতেও পারফর্ম করবে, কারণ সে ওইভাবে তার শেপটা মেনটেন করছে, ওই অনুযায়ী পরিশ্রম করছে, ইন্টার মায়ামিতে নিজেরে রেডি রাখছে। তো এই টিমটার আসলে মূল লক্ষ্য ছিল মেসি পর্যন্ত খেলা পৌঁছানো, এইভাবেই খেলে এসেছে। এবং যখন আর্জেন্টিনা বিপদে পড়েছে তখন আসলে বারবার এই টুর্নামেন্টে প্রত্যেকটা নকআউট মেসি থ্রুতেই আসলে তাদের মুক্তি মিলেছে। এখন ফাইনালেও কিন্তু আবার ধরেন একেবারে নিয়ার অ্যাবাউট একটা জায়গায় আসছে যখন পিছায় পড়ছে, মানে তখন আর প্রতিদিন তো আর কাজ করবে না, ওইটাও মেসি থ্রুতেই আসলে আসা শুরু হয়েছে আর কি। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার দলে লিওনেল মেসি আছে, কিন্তু আপনি খেলতেছেন হচ্ছে আপনাদের ফিলোসফির বাইরের ফুটবল, কিন্তু স্পেন স্টিক টু দ্য ফিলোসফি, একই স্টাইলের খেলা। স্পেন কিন্তু 2010 থেকে 2026 পর্যন্ত তাদের স্টাইলে কোনো চেঞ্জ আনেনি। ক্লোজ কন্ট্রোল, বল দখলের লড়াই, টিকে থাকা, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, আর কোনো কিছু না। মানে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ শৃঙ্খলাইজড থাকবো, যাতে করে আমার ভিতরের গ্যাপ বা লুপহোল খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। কিন্তু মাঝখানে স্পেনের কিছু ব্যাপার ছিল, কিছু কিছু প্লেয়ারের এইজ হয়েছিল, সার্জিও বুস্কেটসের একটু বয়স হয়েছিল, যেই রোলটা স্পেনের সারা জীবন ইম্পর্টেন্ট থাকবে। সার্জিও বুস্কেটসের রোলটাই হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড, ওইটাই হচ্ছে আসলে রড্রি নিছে। বাকি মিডফিল্ড লাক্সারি স্পেনের সবসময় ছিল, পেদ্রি ছিল, গাভি ছিল, এর আগের আসরও ছিল। সো এর আগের আসরগুলোর ব্যর্থতা হচ্ছে স্পেন ফিনিশিং টাচটা খুঁজে পেত না। মানে 10-এর পরে 14, 18-তে, 22-এও স্পেন ওই ফিনিশিংয়ে আটকে যেতে হয়েছে বারবার। কিন্তু এইবার স্পেন ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলেছে, যেখানে তাদের অ্যাটাক লাইনে তাদের ফুল ব্যাকরা যোগদান করেছে। দেলা ফুয়েন্তে সবচেয়ে বেশি কাজ করেছেন যে জায়গাগুলো, সে ফুল ব্যাকদেরকে অনেক বেশি ফ্রিডম দিয়েছেন এবং পিছন থেকে তাদেরকে গার্ড দেওয়ার জন্য মিডফিল্ডকে আলাদা দায়িত্ব দিয়েছেন। টিকি টাকা এমনিতেই ওয়ার্ল্ড ফুটবলের কাছে আনসারলেস ফুটবল, সেখানে যদি আপনি আরেকটু গ্যাগেন প্রেস এবং আরেকটু এক্সট্রা প্রেস অ্যাড করে দেন এবং বল রিকভারি টাইম যদি আপনার 6 গার্দিওলার 6 সেকেন্ড রুল থেকে আরেকটু কমে 5 সেকেন্ড রুলে চলে আসে, তখন আসলে এই ফুটবলটা অনেক বেশি দুর্ভেদ্য হয়ে যায়। তো ধরেন মেসি যুক্ত টিমের কাজ কি? সেটা হচ্ছে মেসিকে কানেক্ট করা বেশি বেশি, কারণ এছাড়া তো আর্জেন্টিনার আর কোনো সিস্টেম নেই। সেক্ষেত্রে আর্জেন্টিনা মিডফিল্ড কোনো লং বল খেলার চেষ্টাও করেনি, মিডে বল কন্ট্রোল করার চেষ্টাও করেনি, এবং তারা সেকেন্ড বল কালেক্ট করে যে একটা ট্রানজিশনাল অ্যাটাকে যাবে সেই স্ট্রেংথটুকুও পায়নি। স্পেনের প্ল্যানিংও বলতে পারেন যে মেসিকে যত বেশি সম্ভব বল থেকে দূরে রাখো, খেলা আমাদের নিয়ন্ত্রণেই থাকতেছে, এবং সেটাই হয়েছে। আসলে আর্জেন্টিনা শুরু থেকে আপনার মাইন্ডসেটে যদি থাকে যে আমি যেহেতু বল পাচ্ছি না, তাহলে আমি খেলাটাকে ডিফেন্ড করে করে 120 মিনিটে নিয়ে যাই, আমার শট নিতে হবে না, কিছু করতে হবে না, 5টা পেনাল্টি মেরে বিশ্বকাপ জিতে যাব। এটা যদি আসলে কালকে ঘটতো, মানে আর 15 মিনিট গেলে হয়তো ঘটতেও পারত। এই ধরনের স্ট্যাটিক্স কি মানে ট্যাকটিক্স কি ঠিক? এটা মডার্ন ফুটবলের আসলে ডিফেন্সিভ ট্যাকটিক্স যেগুলা, এগুলা আমার হচ্ছে একদম চোখের বিষ। মানে এই জিনিসটা আসলে নেওয়া যায় না। আপনি যদি ট্রু ফুটবল ফ্যান হন, এই টাইপের খেলা দেখলে আপনার আস্তে আস্তে গা গরম হইতে থাকবে, রাগ উঠবে বেসিক্যালি, সত্য বলতে যে এটা কি হচ্ছে। হ্যাঁ, এবং ধরেন আর 15 মিনিট পরে যদি এই ম্যাচটা পেনাল্টি শুট আউটে যাইতো, এমিলিয়ানো মার্টিনেজ যেই টাইপের ছন্দে ছিলেন, স্পেনের পক্ষে তাকে ভাঙা হয়তো পসিবল হতো না এবং মেন্টালি ওখানে ভেঙে যেত। তখন ফুটবল ইতিহাসের আরেকটা কলঙ্ক যোগ হয়ে যেত যে এভাবেও বিশ্বকাপ জিততে হয়। মানে আপনি ন্যাচারাল খেলাটাও খেলতে, আর্জেন্টিনা ন্যাচারালি খারাপ খেলে না, বেসিক্যালি কন্ট্রোল করতে চাইলে অ্যাটলিস্ট 40% বলও কন্ট্রোল করতে পারতো। তো ওই যে প্ল্যানিংটাই শুরু থেকে ডাঁটি, এবং দেখেন মাইন্ডসেটটা, লামাসিয়ার প্রত্যেকটা ছেলেরা মেসিকে অন্য মাত্রায় রেসপেক্ট করে। খেলা শেষ হয়েছে, সবাই আসলে মেসির কাছাকাছি এসেছেন, কিন্তু মেসির টিমমেটরা যেটা করেছেন যে ম্যাচ শেষে আসলে গাবিকে মারা শুরু করেছেন বা গার্সিয়াকে ধাক্কা দিচ্ছেন, পারাদেসের যে কাণ্ডটা, এই যে ব্যাপারগুলো, মানে আর্জেন্টিনায় মেসির যে লিগাসি বা বার্সেলোনায় মেসির যে লিগাসি, এটাতে একটু হলেও এটা দাগ লাগার মতো ব্যাপার। তারপরেও লামিন ইয়ামাল বা লামাসিয়া কিটগুলো ওই হিউমিলিটিটা তাদের মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারের প্রতি দেখাইছেন, এবং মেসি রেসপেক্টেড ওয়েতেই এই বিশ্বকাপ জার্নিটা শেষ করেছেন। ধরেন একটা কথা আছে না, যে তারা যখন শেষ হইতে চায় তার আগে অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে,
এইটা ছিল মেসির ওই শেষ স্পার্ক, এবং আমরা বিশ্ববাসী সাক্ষী হয়েছি। ধরেন গোল্ডেন বুটের বলের ব্যাপারে একটা বিতর্ক তৈরি হয়েছে যে মেসি পেতে পারতেন, আসলে গোল্ডেন বল পাওয়ার মতো ক্যাম্পেইন ছিল, কিন্তু আর্জেন্টিনা যখন থেকে আসলে বিশ্রী খেলেও কোয়ালিফাই করে যাচ্ছিল তখন এদের ফুটবলটাকে আর সহ্য হচ্ছিল না মানুষের, এবং একটা ন্যারেটিভের পর্যায়ে চলে গেছে বা মিডিয়া ট্রায়ালে চলে গেছে আর্জেন্টিনা এমন একটা জায়গায় যে তারা ফেভার পায়। তো এই জায়গাটাতে এই পুরস্কারটা আসলে মেসির কাছে চলে গেলে ওই বায়াসনেস কিছু ন্যারেটিভ তারপরও টিকে যেত, মানে ফিফাও অনেকটা দায় মুক্তির ইয়াতে এই বলটা আসলে মানে ওইভাবে রড্রির কাছে গেছে। রড্রি যে জাস্টিফাইড না তা না, সে ডিজার্ভিং, বাট মেসি মাচ মোর ডিজার্ভিং। জি, আপনার কাছে আমি আবার আসবো। এরপর যে আমি ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ও বর্তমান ধারাভাষ্যকার গ্যারি লিনেকার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি বলেছেন যে আমরা স্পেনের সম্পূর্ণ আধিপত্য দেখলাম, ফাইনালে 20টি শট নেওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, আর যেভাবে মেসিকে পুরো ম্যাচে বোতলবন্দি করে রেখেছিল তা লুইস দা লা ফুয়েন্তের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। ওই একই কথাই বারবার ফিরে আসছি। মেসিকে কি বা আমরা দেখলাম যে ব্যক্তিগত মার্কিংয়ের থেকে তার কথা বলছে যে একটা জোনে তাকে একটি মার্কিং করা হয়েছিল। আপনি এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে যে কীভাবে আসলে এটি সম্ভব হয়েছে, পুরো 90 কেন, আমি যদি বলি আরও বেশি সময় তাকে। আপনি লিনেকারের কথা বলছেন, আমি আপনাকে এই হোসে মরিনোর কথা বলি। হোসে মরিনো বলেছিলেন যে মেসিকে আটকানো সম্ভব না, তার খেলাটা কঠিন করে দেওয়া যেতে পারে। তো এটাই কাজটা করেছে স্পেন, যে স্পেন জানে যে আপনি মেসিকে ধরেন আপনি যদি দুজনকে দিয়েও আপনি ম্যান মার্কিং করে রাখে তাহলে কিন্তু আপনি মেসি সেটাও কিন্তু বের হয়ে যাবে, সেটাও কিন্তু ড্রিবলিং করে বের হয়ে যাবেন, এবং এর ফলে যেটা হবে যে এক সাইডে কিন্তু আপনি বড় শূন্যতা তৈরি হবে, তখন সেই ভ্যাকুমটা পূরণ হবে কি করে। তো এই কারণে যেটা করেছে তারা জোনাল মার্কিং করেছে। জাস্ট তারা আগের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে যে ফর্মুলা নিয়ে খেলতে নেমেছিল 100% সেটাই নিয়ে তারা এখানে খেলেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে। ফর্মুলা থাকলেই হবে না বা আপনি প্ল্যান করলেই হবে না, সেটা কিন্তু আপনাকে এক্সিকিউটও করতে হবে। তো সেটাই তারা করে দেখিয়েছে এখানে। দেখুন, আমরা মেসিকে নিয়ে কথা বলছি, কিন্তু ফ্রান্সের সাথে যে আগে স্পেনের যে আপনার সেমিফাইনাল ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের আগে কি বলা হচ্ছিল যে ফ্রান্সের এই দলটাকে ঠেকাবে কে, কারণ ডেম্বেলে এখানে গোল করে যাচ্ছেন 6টা, আপনি এমবাপ্পেও সেরকমভাবে গোল করে গিয়েছেন, ডেম্বেলে হ্যাটট্রিক করেছেন, বার্কুলা গোল করছেন, এলিসি দুর্দান্ত সাপ্লাই করছেন। তো যে কোনোভাবে এই পুরো টিমটা দুর্ধর্ষ একটা অ্যাটাকিং মানে জোন হিসাবে কিন্তু অ্যাটাকার হিসাবে কিন্তু পরিচিত হয়ে গিয়েছিল, যে এই দলকে ঠেকানোর মতো দল আর কেউ নেই, এই দলকে থামানোর মতো দল আর কেউ নেই। কিন্তু সেই দলকে তো স্পেন থামিয়ে দিয়েছে কি কারণে, যে স্পেন তাদের খেলাটা খেলেছে এবং অন্যের খেলাটা আপনি কঠিন করে তুলেছে, বা অন্যের খেলাটা যে স্টাইলে খেলে সেই স্টাইলে তাদেরকে খেলতে দেয়নি। আপনি দেখবেন যে স্পেন যে ফুটবলটা খেলে সেই ফুটবলের সঙ্গে কিন্তু চোর পুলিশের খেলার একটা স্টাইল যায়। আপনি যখনই পুলিশিং আচরণ করবেন, মানে বল শুধুমাত্র নিজের কাছে রাখবেন, পাসিং নিজেদের মধ্যে করবেন, তখন আরেকজন যে থাকে যে চোরের দায়িত্বটুকু যার বা যা বল কেড়ে নেওয়ার যে বিষয়টা, সে কিন্তু একসময় কিন্তু বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গিয়ে তখন সে কী করে, মেজাজ হারিয়ে ফেলে। বাংলা একটা কথা বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি দেখবেন যে এই ম্যাচে আর্জেন্টিনা যতখানি না আপনি বল থার্ড আপনার ফাইনাল থার্ড যে সাপ্লাই করেছে বা উপরের দিকে যে সাপ্লাই করেছে তার চেয়ে বেশি কিন্তু তারা ফাউল করেছে। এর কারণটা হলো যে তারা বারবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেটাতে তারা সফল হচ্ছে না। তো নিজের কাজে যখন আপনি সফল হবেন না তখন এক ধরনের কিন্তু বিরক্তি চলে আসে, এবং সেই বিরক্তিটাই আর্জেন্টিনার জন্য অনেক বড় ভুলের কাজ হয়েছে, যে তারা তখন মেজাজ হারিয়ে ফেলেছে, কি করতে হবে সেই কম্পোজটুকু হারিয়ে ফেলেছে, সেই মনোযোগটুকু হারিয়ে ফেলেছে। এরই মধ্যে যেটা হয়েছে, আপনি তাদের উপর আরও চড়ে বসেছে আর কি। সব কিছু মিলে স্পেনের খেলা খেলেছে, আর্জেন্টিনার খেলা আর্জেন্টিনাকে খেলতে দেয়নি। আর স্পেন জানতো, হাবিব একদম ঠিকই বলেছেন, যে আপনি মেসিকে যদি আপনি ফ্রি করে দেন বা মেসিকে যদি আপনি খেলার সুযোগটা করে দেন, যে কোনো মুহূর্তে কিন্তু গোল বের করার বা ম্যাচ বের করার আনার কৃতিত্ব তার রয়েছে। তো তারা যেটা করেছে সেটা হলো যে মেসিকে কোনো মার্কিং করেনি, জোনাল মার্কিং করেছে। যে জায়গাটুকুতে মেসি সবচেয়ে বেশি আপনার সুবিধা নিতে পারেন সেই জায়গাটুকু রেখেছে, কিন্তু সেখানে তারা জোন মার্কিং করে রেখে দিয়েছে। সেখান থেকে মেসি খুব বেশি কিন্তু বল নিয়ে যে টান দিয়েছেন, খুব বেশি যে বল সাপ্লাই দিয়েছেন, অথবা মেসিকে বল সাপ্লাই যারা দিতে পেরেছে, এই চেইনটা তারা বন্ধ করে দিয়েছে। এর ফলে মেসি জায়গা পেয়েছেন ঠিকই, কিন্তু কাজ করতে পারেননি। সো এই কারণে মেসিকে পুরোপুরি এখানে নিষ্প্রভ মনে হয়েছিল। বাট প্রবলেমটা হলো যে এখানে তখন ওই আর্জেন্টিনার যে টিমটা, এই টিমটার কোচকে বলা হয় যে আপনার সিচুয়েশনাল কোচ। আপনি যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতি অনুযায়ী তিনি কিন্তু সেই ব্যবস্থাটুকু নেন। কিন্তু কেন জানি আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে তারা
যেটা চেয়েছে সেটা হলো যে একটু ডিফেন্সিভ মুডে গিয়েছে তারা হয়তো মনে করেছে তারা যদি অতিমাত্রায় অ্যাটাকে চলে যায় আপনার শুরুর দিকে বা এই 45 মিনিটের মধ্যে বা আপনি সেকেন্ড হাফে, তখন দেখবেন যে 2-3টা গোল হয়তো খেয়ে যেতে পারে। কারণটা হলো যে স্পেন আপনার খুবই ফাস্ট অ্যান্ড ফিউরি ফুটবল খেলছিল এবং পাসিং ফুটবলের মধ্যে তারা ছিল এখানে। সেই রিস্কটা আর্জেন্টিনা নিতে চায়নি বলে তারা একটু ডিফেন্সিভ মুডে গিয়েছে এবং তারা এই ম্যাচটাকে যত ডিপে পারা যায় সেটা নেওয়ার চেষ্টাটুকু করেছে। এক অর্থে কিন্তু সফলও হয়ে গিয়েছিল প্রায়, আপনি এক্সট্রা টাইমে ম্যাচটা গিয়েছে। প্রবলেমটা আরেক জায়গায় হয়ে গিয়েছে, সেটা হলো যে এক্সট্রা টাইমে যাওয়ার আগে আপনি এনজো যখন লাল কার্ড পেয়েছেন, আপনি 11 জনের দলটাকে 11 জনের সঙ্গে সামলাতে পারছেন না, তো 10 জনের দল নিয়ে আপনি কিভাবে 11 জনের দলের সঙ্গে লড়বেন? তখন তাদের প্ল্যানটা আরও কিন্তু আপনার মানে এই একেবারে ডিফেন্সিভ হয়ে গিয়েছে, যে কোনো মূল্যে তারা লো ব্লক করে আটকানোর চেষ্টাটুকু করবে, মানে পেনাল্টি টাই ব্রেকারে ম্যাচটা নিয়ে যাওয়ার চেষ্টাটুকু করবে, এই চিন্তাটা তারা চলে গিয়েছিল। আর ওই সময়টায় আপনার স্পেন যেটা করেছে সেটা হলো যে কোনো মূল্যে তারা ওপেন ফিল্ড থেকে একটা গোল বের করার চেষ্টাটুকু ছিল, এই কারণে তারা বারবার আক্রমণের পর আক্রমণ করেছে। আপনি দেখবেন যে 20টা শট তারা নিয়েছে, এর মধ্যে তো আপনি 11টা শট ঠেকিয়েছেন আপনার গোলকিপার নিজে। তার মানেটা কি, যে এখানে কিন্তু আপনার এক গোলে তারা জিতেছে, গোল তো আরও অনেক বেশি হতে পারতো। সো আমি তো মনে করি যে আর্জেন্টিনার খুবই সৌভাগ্য যে তারা খুব কম গোল খেয়েছে এবং একটু কয়টা গোল হতে পারতো, মানে আপনি আপনার কাছে মনে হয়? আমার কাছে তো মনে হচ্ছে যে আমি এই ম্যাচের আগে আমি একটা করেছিলাম, প্রেডিকশন করেছিলাম যে 2-0-তে জিতবে, 2-0-তে জিতবে, কিন্তু এখানে আপনি অলরেডি তিনটা গোল কিন্তু আপনার জালে গিয়েছে, যদিও আপনি একটা অফসাইড হয়েছে এবং একটা বিল্ড আপের সময় ফাউল হয়েছিল, এখানে সেটা বাতিল হয়েছে। ক্লোজ ছিল অফসাইডের গোলটা একেবারে না, ক্লোজ অফসাইডের গোল তো আপনি অফসাইড এখন কাঁধ তার দেখা গিয়েছিল, এই কারণে আপনি গোলটা হয়েছিল অফসাইডই, আর সেটা যদি আপনি একটা নখের সমান হয় তখনও সেটা করার কিছু নেই এটা। বাট তারপরেও যে স্পেনের যে যা করতে চেয়েছিল, স্পেন যে প্ল্যান নিয়ে খেলতে নেমেছিল, সেই প্ল্যানটা তারা 100% এখানে এক্সিকিউট করতে পেরেছে পুরো। আর আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্রথম 90 মিনিটে যে খেলা হয়েছে, সেই 90 মিনিটে শুধুমাত্র একটা দলই জিততে চেয়েছিল, সেই দলটা হলো যে স্পেন। আর একটা দলই শুধুমাত্র রক্ষা করতে চেয়েছিল ম্যাচটা, সেটা হলো যে আর্জেন্টিনা। বাট আপনি ফাইনাল ম্যাচ এই অ্যাটিটিউড নিয়ে, এই মানসিকতা নিয়ে খেললে, বলছেন যে ডার্টি প্ল্যান, রাইট, আপনি ডার্টি প্ল্যান, এই কারণে এটা ডার্টি প্ল্যান, এবং সেই সঙ্গে আপনি ঝগড়াঝাটি শুরু করে দিয়েছেন ম্যাচে, কিন্তু দেখে মনে হচ্ছে যে আপনি মাস্তানি করতে শুরু করছেন। কারণ আপনি যখনই কৌশলে পারবেন না, আপনি যখনই মানে মেধায় পারবেন না, আপনি যখনই মস্তিষ্কে পারবেন না, তখন কিন্তু আপনি শারীরিক শক্তি ইউজ করবেন, এবং এই কাজটা করেছে আপনার আর্জেন্টিনা ম্যাক্সিমাম সময়। এই কারণে দেখবেন যে আপনি ফাউল কিন্তু আপনার কম, আপনার স্পেন কিন্তু ফাউল কম করেনি, খুব সম্ভবত স্পেন 21টা ফাউল করেছে এবং আর্জেন্টিনা ফাউল করেছে 25টা। বাট ফাউলের ধরন রয়েছে, যে ফাউলের ধরনের মধ্যে রয়েছে যে আপনি সহিংসতা দেখাচ্ছেন, নাকি আপনাকে সেভ করতে গিয়ে, আপনি এটা কন্ট্রোল করতে গিয়ে তখন সেটা ফাউলটা হয়ে গিয়েছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। স্পেন যে ফাউলগুলো করেছে সেটাতে কোনো সময় মনে হয়নি যে তারা প্রতিপক্ষকে আঘাত করার জন্য বা সহিংস আচরণ করছে, তাকে একেবারে পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়ার জন্য প্ল্যানে নেমেছে। কিন্তু উল্টো দিকে যদি আপনি দেখেন, আর্জেন্টিনা যে ফাউলগুলো করেছে সেখানে দেখে মনে হচ্ছে যে বোধহয় তার পা ভেঙে ফেলবো আমি, এরকম অ্যাটিটিউড নিয়ে তারা কিন্তু দেখিয়েছে। এই কারণে আপনি দেখবেন যে তাদের খেলাটা যেরকমভাবে আপনি ফুটবল কেন্দ্রিক হওয়া উচিত ছিল, সেটা না হয়ে এক অর্থে হয়ে গিয়েছিল কিন্তু আপনার একটা রেসলিং টাইপের জিনিস। সো আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচ থেকে আর্জেন্টিনা প্রথম 90 মিনিটে সব কিছুই করেছে, শুধু ফুটবলটাই খেলেনি। জি কায়সার ভাই, আপনার কাছে আবারও চমৎকার। আমরা লাল কার্ড নিয়ে কথা বলছিলাম, আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরার একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। হারটা সবসময় কষ্টের, বিশেষ করে যখন দল এত কাছে চলে আসে। এনসোর লাল কার্ডটা ম্যাচের পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল, তবে এই দলটিকে নিয়ে আমি গর্বিত। মেসি তার ক্যারিয়ারে যা দিয়েছেন তার জন্য এই একটা হার তার মহানামকে এতটুকু ছোট করতে পারবে না। আপনার কাছে কি মনে হয় যে লাল কার্ডটাই আসলে ম্যাচের একটি অনেক বড় একটা পয়েন্ট? আমি মনে করি যে আর্জেন্টিনা তাদের ডার্টি প্ল্যানে সাকসেসফুল ছিল, কারণ অ্যাজ লং অ্যাজ শটগুলো আসতেছিল 20-21টা, একটা শটও গোল হওয়ার মতন শট না। এরকম না যে খুবই ক্লিনিক্যাল শট, ওরকম মানে টাফ শট সেভ দিয়েছে। এগুলোকে বলে গোলকিপারের রুটিন সেভ। এমিলিয়ানো মার্টিনেজ দিয়ে যাচ্ছিলেন, যেটা গোল হওয়ার মতো শট ওটাই আসলে গোল হয়েছে। তো রুটিন শট যখন দিয়ে যাচ্ছিলেন, আর্জেন্টিনা ওয়াজ কমফোর্টেবল, এটার জন্য তারা আসলে প্যানিকও করে নাই। ওরা আসলে চেয়েছিল ম্যাচের এনার্জিগুলো আরও শেষ দিকে নিয়ে লাস্ট পুশ দিবে, হইলে হবে না হলে শুট আউট, মানে পরিষ্কার প্ল্যান, হইলে হবে না হলে শুট আউট। কিন্তু স্পেন যখন ফুটবল খেলবে তখন সাফোকেটিং ফুটবল খেলবে। আপনি সারাদিন মাঠে দৌড়াবেন, বল পাবেন না, আপনি মাইন্ড স্থির রাখতে পারবেন না। আগে থেকেই যদি আপনার রক্তে থাকে অ্যাগ্রেসিভনেস,
এখন ধরেন এনজো ফার্নান্দেজ বল একটা ক্যারি করার চেষ্টা করছিলেন, হালকা মনে হয় ফাউল হয়েছিলেন, রেফারি 50-50 ডিসিশন ফাউল দেননি। তো এনজো ফার্নান্দেজ একটা রিয়্যাক্ট করেছিলেন। আসলে ফুটবলের সিস্টেমটা হলো এই ধরনের সিচুয়েশনে কমপ্লেইন জানাইতে হবে ক্যাপ্টেনকে, মানে প্লেয়ারদের রিয়েক্ট করার সুযোগ নেই নতুন নিয়মগুলোতে। উনি রিয়েক্ট করেছেন, যার কারণে একটা ইয়েলো দেখেছেন। এরপরের যে ফাউলটা উনি করেছেন, বা বলের জন্য গেছেন, যদিও বলের জন্য গিয়ে যখন উনি আসলে দেখছিলেন বলটা পাবেন না, তার উচিত ছিল নিজেকে সংবরণ করা এবং সরে যাওয়া, ফাউলটা অ্যাটেম্প্ট না করা। কিন্তু তিনি বলে অ্যাটেম্প্ট করতে যাই ক্লিয়ার্ড হওয়া প্লেয়ারের পা অ্যাটেম্প্ট করে ফেলেছেন, এবং যেটা একেবারে রিস্কি ফাউল প্লে। অ্যাকচুয়ালি যেভাবে আসলে শটটা এত রিস্কি প্লে, উনি সেকেন্ড ইয়েলোর উপরে না থাকলে হয়তো ওনাকে ডাইরেক্ট রেডও দেওয়া যেত। মানে ব্যাপারটা এরকমই ছিল, এতটাই রিস্কি ছিল আসলে ডিফেন্ডারকে এইভাবে চার্জ করা। তো ওই সিচুয়েশনটা থেকে হয়েছে কি, স্পেন যেই প্ল্যানিংটা নিয়ে মাঠে আসছে, সেই প্ল্যানটা একেবারে ক্লিয়ার ভিজুয়াল প্ল্যানিং হচ্ছে। ফ্রান্স ম্যাচে ওলিসেকে যেভাবে জোনালি তার সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে মেসিকে ব্লক করা হয়নি, কিন্তু মেসির আশপাশ ব্লক করা হয়েছে। অর্থাৎ অন্য কোনো জোন থেকে যাতে মেসিকে কেউ বল দিতে না পারে, যদি দেয়ও সামনের দিকে যাতে মেসি পাসিং অপশন না পায়। কিছুক্ষণ রান নিলে মেসি তো আগের সেই মেসি নাই। স্পেন বুঝে ফেলেছে যে মেসি তো 4-5 জনকে ড্রিবলিং করে বেরিয়ে চলে যাবেন না, এখন নিশ্চয়ই তিনি পাসিং অপশন খুঁজবেন, হয়তো সর্বোচ্চ 1টা বা 2টা ড্রিবল টাচ করে তারপর উনি একটা পাসিং ব্যাটার অপশন খুঁজবেন। কিন্তু আর্জেন্টিনার ফুলব্যাকরা তো উপরে কমিটি করছে না, মিডফিল্ডার তো উপরে কমিটি করছে না, উইঙ্গার নিয়ে খেলছেই না, তাহলে মেসি কাকে দিবেন পাসটা? মেসি তো একা, এখন আর মাঠের অর্ধেক মাঠ দৌড়ে যাওয়ার মতো ওই প্লেয়ারটা নাই। তো এই কারণে এখানেই আসলে আর্জেন্টিনার প্ল্যানিংয়ের ঘাটতি হয়েছে। স্কালোনি শুরু থেকে উনি যদি কাউন্টার অ্যাটাকিং ফুটবলও খেলতে চাইতেন, তাহলে উনি 2জন উইঙ্গার নিয়ে স্টার্ট করতেন ম্যাচটা, কারণ মিডফিল্ড থেকে লুজ বল কালেক্ট করে মেসি পর্যন্ত পৌঁছানো গেলে উইঙ্গাররা রিলিজ হতেন। উনি কোনো উইঙ্গার ম্যাচে রাখেননি। তার মানে শুরু থেকেই আমরা এটা একেবারে ক্লিয়ার হতে পারি যে স্কালোনি চেয়েই ছিলেন 90 মিনিটসে কোনো ফুটবল না খেলে, ডার্টি খেলে 90 মিনিটের পর একটা প্রেসার দিতে, সেট পিসের থ্রেট লাউতারো মার্টিনেজকে আনবেন। দেখেন ডার্টি প্ল্যানের একটা জবাব মনে হয় উপরওয়ালার কাছেই থাকে। সামহাউ ওইটার জবাব এসেছে কিভাবে, আর্জেন্টিনার 2জন সেন্টার ব্যাক আসলে ইনজুর্ড হয়ে গেছেন ফার্স্ট হাফে নিয়ারলি। তো 2জন সেন্টার ব্যাক যখন ইনজুর্ড হয়েছেন, আপনার তার বিনিময়ে আরো 2জন সেন্টার ব্যাক নামানো লাগছে। এই কারণে উনি 5টা যে সাব, সেটার মধ্যে আসলে উনি 2টা সাব হারাই ফেলছেন জাস্ট অ্যাক্সিডেন্টালি, আর ছিল ওনার 3টা সাব। এই কারণে সর্বশেষ পর্যন্ত উনি লাউতারো মার্টিনেজকে এনে এরিয়াল থ্রেড যোগ করার যে প্ল্যানটা, ওই প্ল্যানটা আর অ্যাড করতে পারেন নাই। না হলে আর্জেন্টিনা শেষ দিকে যে কর্নার আর সেট পিসগুলো নিয়ে আসছিল, হয়তো লাউতারো মার্টিনেজ সহ মানে নিয়ারলি এমনিতেই আসলে ম্যাচ বের করে সিমিওনের শট অন টার্গেট হলে বা মেসির যেটা শট ছিল ওটা ফেসে ব্লক না হলে স্টোরে ডিফারেন্ট হয়ে যেত হয়তো। তো মানে ব্যাপারটা হচ্ছে ওই যে তাদের যেই স্ট্র্যাটেজি যে আমরা খেলবো ডার্টি, একদম ধরে খেলবো, একদম কলম্বিয়া হয়ে যাবো স্পেনের বিরুদ্ধে, কলম্বিয়া যে কাজটা করে থাকে নিয়ারলি কলম্বিয়া কাজটাই করছে, করে ফাইনালে চাইছে। একটা ফুটবল ওয়ার্ল্ড কাপের প্রেস্টিজিয়াস ইভেন্টের ফাইনালে ওঠার পরে এই ধরনের ফুটবল আসলে মানায় না। স্পেন ব্রেভ খেলেছে, সাহসী খেলেছে। যেই খেলাটা স্পেন খেলেছে, আর্জেন্টিনা স্বাভাবিক খেলা খেললে বা অ্যাটাকিং খেললে হয়তো হাই স্কোরিং ম্যাচ হতো, এন্টারটেইনিং হতো, কাতারের ফাইনালের মতো হইতো। দেখা যাচ্ছে যে হয়তো ফিনিশিং ভালো হিসেবে আর্জেন্টিনাই হয়তো জিততে পারে। আর্জেন্টিনা ফিনিশিং কিন্তু এর চেয়ে ভালো, স্পেনের চেয়ে ভালো। স্পেনের ফিনিশিং খারাপ, অ্যাটাক বেশি আনছে ঠিকই, ফিনিশিং খারাপ। সেটাই বলা হচ্ছিল যে স্পেন যে সুযোগগুলো পেয়েছে সেই সুযোগগুলো আর্জেন্টিনা পেলে হয়তো সেই সুযোগের অর্ধেক পাইলে স্কোর লাইনের স্টোরি ডিফারেন্ট হয়ে যেত। তাইলে সেই সুযোগের অর্ধেকটা তৈরি করার যে চেষ্টা, এই জিনিসটা আর্জেন্টিনা কোচের কাছ থেকে আসেনি। স্কালোনি আসলে আর্জেন্টিনা ফ্যানদের খুব বেশি অভিযোগ করার জায়গাও নেই, কারণ একটা বিশ্বকাপ তিনি ডেলিভার করেছেন এই ব্যাচটা দিয়ে। তবে তিনি সেবার সাহসী ফুটবল খেলিয়েছেন, এবার তিনি কাওয়ার্ড ফুটবল খেলেছেন, কাপুরুষের ফুটবল খেলেছেন। ডিফারেন্সটা এখানেই। উনি সৌদি ম্যাচে যখন হেরেছেন, তখনই সিদ্ধান্ত নিয়ে উনি ইয়াং প্লেয়ারদেরকে স্কোয়াডে নিয়ে এসেছেন, চেঞ্জ করে ফেলেছেন। এনজো ফার্নান্দেজ তখনই আসলে সৌদি ম্যাচ হারের পর এনজো ফার্নান্দেজ দলে স্থায়ী হয়। তো তরুণরা ওনাকে যে এই বিশ্বকাপটা উপহার দিয়েছেন, কিন্তু এই বিশ্বকাপে উনি তরুণদের উপর আস্থাই রাখেননি। ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, প্যালাসিয়াস ওরা বেঞ্চেই পচে মরে গেছে। মেসিকে নিয়ে কি বলবেন? মেসি তো একটা বন্ড কম্পিটিটর। মেসির কান্নার কারণও হচ্ছে যে অনেক কাছ থেকে হারাইছে, এই কারণেই কাঁদছে। বাট মেসির আসলে এই স্টেজে কান্নাও বেমানান, কারণ একজনের আর কত পাইতে হবে।
আর কি বাকি থাকে? একটা ফুটবলারের লিগাসির এভরি অ্যাসপেক্ট কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট ফুটবলারের সংজ্ঞায় এই যে মডার্ন ফুটবলকে কমপ্লিট ফুটবল বলে না, মডার্ন ফুটবলের ট্যাকটিক্স, এই যে আজকে ফলস নাইন নিয়ে এত কথা হয়, বা ফেরান তরেস যেই পজিশনের পিছন থেকে সে গোল করেছেন ফলস নাইন, বা এই ধরনের স্ট্রাইকার যারা ডিপ থেকে আসেন অপারেট করেন, আগের মতো সেই ট্রেডিশনাল স্ট্রাইকারের যেই প্রথা উঠে গেছে, বা এই ধরনের ফিনিশিং, বা ফুটবলের যে অনেকগুলি সংজ্ঞা যে এই ফুটবল দ্বারা বদলানো হয়েছে, সেই ফুটবলের শুরুটা হয়েছিল মেসিকে দিয়ে। আর সেই ফুটবলের সুফল হিসেবে আর্জেন্টিনার এত বছরের হিস্ট্রিতে 3টা বিশ্বকাপ, আর স্পেনের নিয়ারলি 2010 থেকে 26 পর্যন্ত 2টা বিশ্বকাপ, এবং আগামীর বিশ্বে এই ফুটবলটাই আসলে ডমিনেট করবে, কারণ এখন হচ্ছে খেলার ডেটার খেলা, স্ট্যাটিস্টিক্সের খেলা, পারফরমেন্সের খেলা, ম্যাপের খেলা, মাঠ মেপে খেলার খেলা। এটা নিয়ে আর কি অ্যানালাইসিস করতে হবে আর কি বাকি ফুটবল বিশ্বকে আর কি। এখন জার্মানি তাদের নিজেদের স্টাইলে ফেরত যাওয়ার জন্য জার্গেন ক্লপকে আসলে নিয়োগ দিচ্ছেন, এবং ব্রাজিল ইউরোপিয়ান স্টাইলের সাথে পেরে উঠছেন না বলেই ইউরোপিয়ান ম্যানেজার নিয়ে গেছেন, এবং সম্ভবত রিউমার আছে পেপ গার্দিওলা হতে যাচ্ছেন ইতালির ম্যানেজার। অর্থাৎ ইউরোপিয়ান টিমগুলা যে হারে সিরিয়াস হয়েছে, বা মডার্ন ফুটবলে যেভাবে অ্যাডাপ্ট করার জন্য ওরা যে শপথ বা প্রজেক্ট নিছে, আসলে সেই হিসাবে আর্জেন্টিনার মেসি যুগের ট্রান্সফরমেশন আরো ভয়াবহ হবে। ফ্যানদের ধৈর্য ধরতে হবে আর অনেক, মানে যদি আসলে সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, আর্জেন্টিনা হয়তো নিয়ার ফিউচারে আবার 36 বছর অপেক্ষা করতে হয় কিনা আল্লাহ জানে। আপনার এই কথা শুনে আর্জেন্টিনার ফ্যানদের হৃদয় ভেঙে যাবে। আমাকে এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার ফিরছি আলোচনায়। একটা বিরতি দিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন দৈনিক আমাদের পত্রিকার স্পোর্টস এডিটর এম কায়সার এবং জনপ্রিয় ফুটবল বিশ্লেষক হাবিবুর রহমান। আমি কায়সার ভাইকে দিয়ে শুরু করতে চাই। কায়সার ভাই, মেসিকে নিয়ে আপনি আসলে কি বলবেন? আমরা দেখেছি মেসির কালকে ম্যাচে আমরা খুব বেশি তার কাজ দেখতে পাইনি। একটা ঝলক, আপনি কথা হচ্ছিল যে একটা শট আমরা দেখলাম যে সেটি নিশ্চিত গোল হতে পারতো, ওই যে একটি আশার একটি জায়গা ছিল। মেসির মূল্যায়ন করবেন কি? না, মেসি, আমি হাবিবের সাথে পুরোপুরি একমত। মেসিকে আসলে নতুন করে মূল্যায়ন করার কোনো কিছু নেই। হি গট এভরিথিং। এবং এই ম্যাচে, এই টুর্নামেন্টে দেখবেন আপনি যে শুরুটা করেছিলেন হ্যাট্রিক দিয়ে, এবং শেষ ম্যাচে তিনি গোল পাননি, কিন্তু এর আগে যে ম্যাচগুলোতে গোল পাননি সেই ম্যাচগুলোতে কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন। সো মেসি কমপ্লিট একজন ফুটবলার। তিনি জানেন কি করতে হবে ম্যাচের মুহূর্তে। তার একটা শট কিন্তু পুরো ম্যাচের রং বদলে দেয়, পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়, দৃশ্য বদলে দেয়, সব কিছু, স্কোর বদলে দেয়। সেটা তিনি করে দেখিয়েছেন, একবার না বারবার। এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটি হলো যে একজন ফুটবলারকে বা যে কোনো একজন আপনার ক্রীড়াবিদকে আপনি তখনই সুপারস্টার বলতে পারেন, তখনই বলতে পারেন যে ইয়েস হিজ তিনি কিংবদন্তি, যখন তার দুটো জিনিস আপনাকে কাউন্ট করতে হবে। একটা হলো যে আপনি পারফরমেন্স, এবং একটা হলো যে ধারাবাহিকতা, নাথিং এলস। তিনি স্টাইল কি করেন, তিনি কিভাবে গোল উদযাপন করেন, ইট ডাজ নট কাউন্ট। এটা কোনো মতে আসবে না। আপনি স্রেফ দুটো জিনিসই করতে হবে আপনাকে। একটা হলো যে আপনার পারফরমেন্স, এবং সেই পারফরমেন্সের ধারাবাহিকতা। নইলে দেখবেন যে আপনি অনেক ফুটবলারকে আমরা দেখেছি যে আপনি সিজন ওয়ান্ডার বা ওয়ান ম্যাচ ওয়ান্ডার, বা আপনি একটা বিশ্বকাপে খেলে কিন্তু তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এমন অনেকে রয়েছেন। কিন্তু মেসি দেখুন, আপনি 2006 সাল থেকে যখন বিশ্বকাপ খেলছেন, তারপরে আপনি 2010 সালে যে ক্যাপ্টেন হয়েছেন তিনি, এবং সেই সময় ম্যারাডোনা কোচ ছিলেন তার, সেটা জুটিটাকে বলা হচ্ছিল যে খুবই ড্রিম একটা জুটি। সেই জুটি হয়তো মানে সাকসেসফুল হবে, কিন্তু সেটাও সাকসেসফুল হলো না। তারপর মেসি যেটা করেছেন সেটা হলো যে তিনি এই একক পারফরমেন্স দেখিয়ে তিনি কিন্তু আপনি 2014-তে ফাইনালে দলকে তুলে নিয়েছিলেন, সেখানেও কিন্তু তার কান্না আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে এক ধরনের জেদ ছিল। মেসি হলেন সেই ধরনের খেলোয়াড় যিনি জেতার জেদ তৈরি করতে পারেন, এবং জেতার জেদটুকু তার মধ্যে রয়েছে, এবং সেই জেদ ছিল বলে কিন্তু তিনি 6টা বিশ্বকাপ খেলেছেন। 39 ইয়ার্স যখন হয়ে গিয়েছে, যে সময়টা সবাই কিন্তু নাতিপুতি নিয়ে আপনি জীবন কাটান, সেই সময়টা তিনি কিন্তু আপনি ফুটবলটা খেলেছেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তিনি কিন্তু আপনার আনফিট না। 39 ইয়ার্স ওল্ড একজন ফুটবলার, তিনি আপনি যেভাবে যে ধরনের আপনার ফিটনেস তার রয়েছে, এবং যে ধরনের তার মেধা রয়েছে, বুদ্ধি রয়েছে, এবং ম্যাচের সঙ্গে মিশে যাওয়ার যে একটা মানে টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে, যে তার জেটটুকু রয়েছে, এটা মানে আমি মনে করি যে কোনো তরুণ খেলোয়াড়দের জন্য খুবই একটা বড় ধরনের একটা উদাহরণ হতে পারে সব কিছু মিলে এই বয়সেও।
সো মেসি এই বিশ্বকাপে হয়তো বিশ্বকাপে ট্রফিটা পাননি, কিন্তু আমি মনে করি যে অনেক কিছু পেয়ে গিয়েছেন, সব কিছু পেয়ে গিয়েছেন। আর যারা ধরেন আপনি মেসি মানে সর্বকালের সেরা ফুটবলার এই ধরনের তর্কে যারা আসতে চান, আমি মনে করি যে তাদের মেসির নামটা প্রথমে লিখে তারপর এই তর্কটা শুরু করাটা উচিত। তাহলে দেখবেন, কারণটা হলো যে মেসি খেলেছেনই এমন, পারফরমেন্স দেখিয়েছেনই এমন। শুধু যে আপনি একটা বিশ্বকাপে তা কিন্তু না, কোপা আমেরিকায় দেখুন, আপনি দেখুন ক্লাব পর্যায়ে দেখুন, আপনি তিনি বার্সেলোনায় যখন ছিলেন তখন ধরেন আপনি বার্সেলোনায় মানে সুপার বার্সেলোনা মানেই মেসি আর নাথিং এলস। তিনি মিয়ামিতে গিয়েছেন, কোন মিয়ামির নামে তো আমি মনে করি, আমার তো মনে হয় যে অনেকে চিনতই না, কিন্তু সেই দলটাকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছেন। আর আর্জেন্টিনার এই দলটার কথায় আপনি একেবারে, আমি হাবিবের সঙ্গে একমত, আর্জেন্টিনার এই দলটার মধ্যে যদি আপনি মাইনাস মেসি হিসাবে ধরেন, তাহলে এই দলটাকে আমার মনে হয় যে ঢাকা লিগের রহমতগঞ্জ বা ইস্ট এন্ডের চেয়ে খুব বেশি কিছু মনে হবে না। আপনি দেখবেন কারণটা হলো যে তারা পুরো মাত্রায় কিন্তু আপনার আবার এটা আবার এই হয়তো আমার কথাটা একটু বেশি হার্শ হয়ে যাবে, কারণ এই দলটা গড়েই উঠেছে এরকমভাবে যে আপনি এটার মাস্টার প্ল্যানই রয়েছে, কিন্তু স্কালোনির মাস্টার প্ল্যানই রয়েছেন মেসিকে কেন্দ্র করে ফুটবলটা হতে হবে, মেসিকে কেন্দ্র করেই ম্যাচ পরিচালনা করতে হবে। এই কারণে দেখবেন যে আপনি যত খেলোয়াড় রয়েছেন তারা সবাই কিন্তু আপনি মেসি যেন জিততে পারেন বা মেসির মুখে হাসি যেন ফুটতে পারে, এই চেষ্টাটুকু তারা করে যান। ভাই মেসি গোল করেননি, মেসি যা শুধুমাত্র গোলের জন্য অ্যাসিস্ট করেছেন, কিন্তু যে গোল করেছে তাকে না জড়িয়ে ধরে পুরো দল ছুটছে মেসিকে ধরার জন্য, জড়িয়ে ধরার জন্য। তার মানেটা কি, যে এই দলটা পুরোপুরি কিন্তু আপনার মেসি নির্ভর একটা দল। সো আমি সবসময় যেটা বললাম যে আপনি হয়তো আপনি এরকম তারকা সমৃদ্ধ একজন তারকার উপর সমৃদ্ধ দল যদি আপনি গড়েন, তাহলে সেটা আপনি একটা ম্যাচ জিতবেন, দুটো ম্যাচ জিতবেন, তিনটা ম্যাচ জিতবেন, নকআউট ম্যাচে জিতবেন, কিন্তু আপনি পুরো টুর্নামেন্ট জেতার জন্য আপনাকে একটা টিম হিসেবে বন্ডিং হতে হবে, যেটা এবার আমার কাছে মনে হয় যে এই আর্জেন্টিনা দলের ছিল না। আলভারেজ আপনি একটা ম্যাচে ভালো খেলেছেন, তো পরের ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনি লাস্ট ম্যাচে বলেন আপনি এখানে কে ভালো পারফরমেন্স করেছে, যদি খুঁজতে হয় আমার তো মনে হয় যে মন্টিয়াল ছাড়া আমি আর কাউকে দেখি না এখানে যে ভালো খেলেছেন বা আপনি করতে পেরেছেন। আর আমি পুরোপুরি হাবিবের কথার সাথে একেবারে একমত যে আপনি আর্জেন্টিনা এখানে যেটা করেছে সেটা হলো যে গোল কেন তারা খায়নি, গোল অনেক সুযোগ তৈরি হয়েছিল, অনেকভাবে ইতো ছিল, কিন্তু আর্জেন্টিনার মতো দল, যে দলটা আপনি এত অ্যাট্রাকটিভ ফুটবল যখন গোল খেয়ে এসেছে তখন খেলতে পেরেছে, সেই দল কেন আপনার লো ব্লক ডিফেন্স করবে? আপনি 7জন খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছেন আপনার ডিফেন্সের মধ্যে, আপনি গোলগুলো কেন হয়নি? অ্যাটাক কিন্তু করেছে, আপনি স্পেন অ্যাটাক করেছে, কিন্তু সমস্যাটা হলো যে আপনি ওই ডিফেন্সের মধ্যে আপনার ডি বক্সের মধ্যে তাদের সংখ্যাটা বেশি, তারা 7জন দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে দাঁড়িয়ে রয়েছে, এদিকে প্লেয়ার হলো গিয়ে খুব সম্ভবত 3 থেকে 4 জন স্পেনের। সো যখনই আপনি তারা শ্যুটটা নিয়েছে তখন ওই যে পায়ের মধ্যে বাড়ি খেয়ে কিন্তু আপনি অনেক বল চলে এসেছে। সো এই সংখ্যাগত সংখ্যার জন্য তারা একটু হয়তো গোলটা সেরকমভাবে খায়নি। তারপরেও আর্জেন্টিনা তাদের সবচেয়ে খারাপ ম্যাচটা খেলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে। এটি আমি মনে করি যে এই মানে বিশ্বকাপে তাদের মানে খারাপ পারফরমেন্সের মানে সবচেয়ে বড় মানে একটা কালো অধ্যায়ের মতো হয়ে থাকবে। সো এই ম্যাচে স্পেন যে জিতেছে, দে আর দ্য ডিজার্ভিং টিম, তারা বেস্ট টিম হিসেবে এখানে জিতেছে, বেস্ট পারফরমেন্স তারা করেছে। সো এখানে আর অন্য কোনো কিছু নেই, এখানে আপনি প্ল্যানিংয়ে ভুল ছিল, অ্যাটিটিউডে ভুল ছিল, আর আপনার ধরেন ওই স্পেনকে আটকাতে হলে যে ধরনের একটা কংক্রিট একটা শেপ নিয়ে নামা উচিত ছিল, সেটা অন্তত আমি আর্জেন্টিনার মতো এই দলের কাছে এই ধরনের একটা মানে নতজানু প্ল্যান আশা করিনি। জি, গোলকিপারকে নিয়ে কথা বলতেই হয় যে এই বিষয়ে ফাইনালে গোলকিপার নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সেটি দেখার মতন ছিল। আমি ম্যানচেস্টার ইউনাইটেড ও ডেনমার্কের সাবেক কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেল বলেছেন, আমি বিশ্বকাপের ফাইনালে কোনো গোলরক্ষককে এত একা লড়াই করতে দেখিনি। মার্টিনেজ একাই ম্যাচটাকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাচ্ছিল, 11টি সেভ, এটা অবিশ্বাস্য। সে হারলেও গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষকের সম্মান তার পাওনা ছিল, যদিও সেটি স্পেনের ঘরে গেছে। এটা এই 11টি সেভ এরকম সেভ তাকে করতে হতে পারে, ওরা আগে থেকেই জানতো। সত্যি বলতে, আর এমিলিয়ানো মার্টিনেজ এই টাইপ সিচুয়েশনেরই ক্যারেক্টার, কারণ এই জিনিসটা সে শো করে আসছে কাতারের হিরো আমরা শুধুমাত্র মেসিকেই ধরি, কিন্তু আর্জেন্টিনার এই টিম ডিফেন্সিভলি তখনও ব্যাপক এরর প্রোন ছিল, অনেক ব্লান্ডার ছিল তাদের। সেই ব্লান্ডারগুলোর সেভিয়র ছিল এই এমিলিয়ানো মার্টিনেজ। ধরেন আমি যদি বলি ওই 123 মিনিটের ওই গোলটা খেয়েই যাচ্ছিল, এটা ওটামেন্ডি এরকম গুরুত্বপূর্ণ মোমেন্টে আছাড় খেয়েছিল। একবার চিন্তা করেন, তাহলে মেসির ক্যারিয়ারে মনে হয় ওইটাও আর যোগ হইতো না। আর টিম ওয়াইজ আর্জেন্টিনা কখনোই ওই ফোকাস ছিলই না। সাইকোলজিক্যাল একটা ডিসঅ্যাডভান্টেজ তো আছে, যেমন ধরেন চাইলেই কিন্তু অ্যাটাকিং ফুটবলটা কাল খেলতে পারতো। ব্রেভ হারারটা কিন্তু অনেক সুন্দর। ধরেন এই ম্যাচটা যদি 3-2 আর্জেন্টিনা হারতো,
তাহলে আর্জেন্টিনা প্রশংসিত হইতো। জি। মানে ব্রেভ হারলেও অনেক সুন্দর, আবার তরফা 3-2 জন্য যখন আপনি রিস্ক নেবেন, এই একটা কথা জোহান ক্রুইফের আসছিল যে আই উড রেদার লুজ 4-5 গোলস, মানে 4-5 গোলের খেলায় আমি হারতে পছন্দ করব, কিন্তু 1-0 গোলে জিততে পছন্দ করব না। ফুটবলের ফিলোসফিটাই হওয়া উচিত এটা, যে আমি অ্যাটাকিং ফুটবল খেলবো। এখন আর্জেন্টিনা তো এমনিতেই ধরেন ইতালিয়ান সাইকোলজির সেই ডিফেন্সিভ মাইন্ডসেটের ফুটবলটা খেলার জন্য ফিট না, তাহলে আপনাকে কেন খেলতে হবে সেটা? তাও আবার বিশ্বমঞ্চের ফাইনালে গিয়ে। আর্জেন্টিনার কাছে কি ভালো মিডফিল্ডার ছিল না? ধরেন আপনি পুরনোদের অনেক আস্থা রাখলেন, পুরনোদেরকে শুরু করাইলেন, ইয়াংদেরকে আপনি বিশ্বাস করলেন না, তাহলে ডিমারিয়াও তো লাস্ট সিজনে ফিট ছিল এবং বেনফিকায় ভালো করেছিল এবং আর্জেন্টাইন লিগে ভালো করেছিল। তো হোয়াই নট ডিমারিয়া? ডিমারিয়া থাকলে তো আপনার টিমের অ্যাটাকিং থ্রেটটা আরেকটু বাড়ে শেষ দিকের অ্যাটলিস্ট। তো ওই যে সব কিছু হলো সাইকোলজিক্যাল একটা এরর, যে আসলে টাইটেল ডিফেন্ড করতে আসছে শুধুমাত্র এই ভরসায় যে আমাদের সাথে মেসি আছে, মেসি এবং ইনশাআল্লাহ আমরা পারবো। এই ছাড়া আমি এখানে কোনো ট্যাকটিক্যাল জিনিয়াসই নাই। আমরা হয়তো ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে কোন কোন ট্যাকটিক্যাল চেঞ্জে আর্জেন্টিনার খেলা বাইর হইছে, মানে পিছায় থেকে কোনো ট্যাকটিক্যাল চেঞ্জ না, জাস্ট প্লেয়ার নামাইছে আর মেসি ডেলিভার করে গেছে, আর কিছু না এখানে। মানে অনেক কিছু হিসেব মিলাইলে ফাইনাল ম্যাচের হিসাবে যেই কোচ হারার আগে আত্মসমর্পণ করে গেলেন যে আই এম গোয়িং টু লুজ, যদি 120 মিনিট আটকে রাখতে না পারি তাহলে 120 মিনিটে ওই একটা ফেরান তরস মোমেন্ট আসবেই। এর আগেও আসতো, ওই যেই গোলটা আসলে বাতিল হইলো ফাউলের জন্য, আমি তো এখানে খুব বেশি ফাউলের কিছু দেখি না, বিল্ড আপ ফাউল যেটাকে বলে, জাস্ট হালকা পায়ের উপরে স্পাইক পড়েছে। এটা তো বিল্ড আপ সিচুয়েশনেরই ছিল, বক্সে এই ধরনের ফাউল হয় বা এই ধরনের সিচুয়েশন আসে, তো এটা বাতিল করা হলো। তো বেসিক্যালি আর্জেন্টিনা এই ম্যাচে 3বার লাইফ লাইন পায়, ওইটা একটা ছিল। আবার অনেকগুলো ইজি শট 1-on-1 গোলকিপারের হাতে দেওয়া হয়েছে। আবার ধরেন ফ্রি কিক একটা, হ্যাঁ ফ্রি কিকটাও ভালো ফ্রি কিক ছিল, ওটা ভালো, ওইটাই ছিল এমিলিয়ানো মার্টিনেজের সবচেয়ে দুষ্কর সেভ, আর বাকি সব সেভ কমফোর্টেবল সেভই ছিল। আর্জেন্টিনা যখন ভাবলো যে আমি যেহেতু কমফোর্টেবল, ওই রকম শট যেহেতু আসছে না, স্পেন যেহেতু ওই রকম ফিনিশিং দিতে পারছে না, ওকে ফাইন, আমরা তাহলে ডিফেন্সিভলি খেলতে থাকি। আর একটা পর্যায়ে যখন আপনি ওই মাইন্ডসেটে যখন যাচ্ছেন, আপনার মিডফিল্ডার ভুল করে, ধরেন এনজো ফার্নান্দেজ কার্ড না খেলে এই ম্যাচে প্যারাদেস কার্ড খাইতো অলরেডি, হি ওয়াজ অন ইয়েলো এবং হি ওয়াজ প্লেইং ডার্টি। তো আপনি 1বার 2বার 3বার ওয়ার্নিং এর পরে রেফারি সেকেন্ডবারের হলুদ কার্ড বের করতে বেশি, আমরা ফুটবলের রুলস বা ক্লাব ফুটবল দেখে দেখে অভ্যস্ত, 3বারের পরে আপনারা আর ক্ষমা করতো না। সো এনজোরটা হচ্ছে গিয়ে একটা অল অফ এ সাডেন চলে আসছে, তা না হলে প্যারাদেস এই ম্যাচে রেড কার্ড খায়। স্পেন ফাউল করেছে, 21টা ফাউল করেছে, প্রত্যেকটা ফাউল ছিল সফট ট্যাকটিক্যাল খেলার অংশের ফাউল, একটা ফাউলও এরকম না যেটাতে আগ্রাসন আছে। তো আর্জেন্টিনার স্পেনের সাথে আগ্রাসন শো করার দরকার কি, নিজেদের ফুটবলটা খেললেই হইতো। সো এটার দায় এবং মানে দায়টা যাচ্ছে স্কালোনির কাছে, ক্রেডিটটা আপনার অবশ্যই লুইস দে লা ফুয়েন্তেকে দিতে হবে, যার দল মাথা ঠান্ডা রেখে নিজেদের ফুটবলটা এত পরিমাণ ফিজিক্যাল চার্জ সহ্য করেও জাস্ট কোয়াইটলি খেলে গেছে, কোনো প্রকারের উত্তেজিত হয়নি, কোনো ধরনের প্রভোকেশনে সাড়া দেয়নি, ওই সাড়া দিলেই সমস্যায় পড়তো। এটা না করে নিজেদের ফুটবলটা খেলে, কারণ আর মাত্র 15 মিনিট, ওই সময় নার্ভটা এমন চলে আসছিল যে স্পেনের ওভার অ্যাটাক করাই লাগতো আরো বেশি, এমনকি স্পেনের গোলকিপারকেও হয়তো একটা পর্যায়ে কমিট করতে হইতো, কারণ ওই 15 লাস্ট যে এক্সট্রা হাফের লাস্ট 15 মিনিটে গোল না আসলে তো অ্যাকচুয়ালি স্পেন মানে এখান থেকেই আসলে, কারণ এমিলিয়ানো মার্টিনেজ যাকে আমরা চিনি, সেটাই সবার ধারণা ছিল যে হয়তো টাই ব্রেকারে গেলে হয়তো আর্জেন্টিনা, আর স্পেনের শুটিংও তো অতটা স্পেশাল না যে সবগুলো গোল হবে। সো এমিলিয়ানো মার্টিনেজের পক্ষে 2টা শট, এমনি এইবার বিশ্বকাপ গোলকিপারদের আর্জেন্টিনা এটাই চাচ্ছিল যে আসলে টাই ব্রেকার পর্যন্ত কোনোভাবে নিয়ে যাওয়ার বিষয়টি। 60 মিনিটে এনজোর কার্ড না হলে হয়তো নিত না, হয়তো আর্জেন্টিনা তখন একটা পুশ দেওয়ার চিন্তা করে, যে ডাটি প্ল্যানে তারা আগাচ্ছিল, কারণ তাদের প্ল্যানটাই আসলে ডাটি, পরিক্রমাটাই ছিল ডাটি। কায়সার ভাই কাছে আসবো, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। কায়সার ভাই, এবার তো অনেক বড় পরিসরে আমরা বিশ্বকাপ দেখলাম, 48টি দল প্রথমবারের মতন অংশ নিল। পুরো বিশ্বকাপ যদি একজন সাংবাদিক হিসেবে বা সম্পাদক হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কেমন মনে হলো বা নতুনত্ব কি আমরা পেলাম এই বিশ্বকাপে? হ্যাঁ, 48 দলের বিশ্বকাপ যখন শুরু হয়েছিল, যখন প্ল্যানটা এসেছিল, আমি এটার পক্ষে ছিলাম না।
অনেস্টলি বলি আমি এটার পক্ষে ছিলাম না, কিন্তু মানে আমি যে সে সময় যে কথাটা বলেছিলাম সেটা আমি এখন ফিরে নিতে বাধ্য হচ্ছি। কারণটা হলো যে এই দলগুলো আমার কাছে মনে হয়েছিল যে আপনি র্যাঙ্কিং, আমি ছোট দল বলবো না, আমি বলবো যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো আপনি যখনই আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এদের সাথে যখন খেলবে তখন সেখানে একটা বড় ধরনের আপনার দেখবেন যে আপনি পার্থক্য তৈরি হবে, মনে হবে যে না একতরফা ম্যাচ হবে, ওয়ান সাইডেড অ্যাফেয়ার্স হবে। তো সারা রাত জেগে আমি একটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার্সের ম্যাচ কেন দেখবো? কেপ ভার্দের ম্যাচ তো আমরা দেখলাম। রাইট, সেটাই আমি বলছি যে তারা আমাদেরকে কিন্তু খুব অবাক করে দিয়েছে। কেপ ভার্দে, কুরাসা, আপনি ইজিপ্ট, আপনি আরও কয়েকটা সুইজারল্যান্ডের ম্যাচটাও দুর্দান্ত হয়েছে। সব কিছু মিলে এরা কিন্তু আপনি শিরোপা কন্টেন্ডার না, এরা কিন্তু বিশ্বকাপ জিততে আসেনি, দে আর পার্টিসিপেটরি কান্ট্রি, পার্টিসিপেটরি দল হিসেবে তারা কিন্তু এখানে খেলতে এসেছে, এইটুকুই আমরা জানি। কিন্তু তারপরেও অনেক অপরিচিত দল যারা প্রথমবারের মতো খেলতে এসেছিল তাদের মধ্যে 2-3টা দল খুবই ভালো পারফরমেন্স করেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই কনসেপ্টটা খুব একটা মন্দ না, কারণ আপনি হয়তো তারা কী ফুটবল খেলে সেটা যেহেতু আমরা তাদের সাথে সেরকমভাবে পরিচিত ছিলাম না, এই কারণে আমার কাছে মনে হয়েছে যে মানে তারা হয়তো সেরকমভাবে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারবে না, কিন্তু তারা খুব ভালোভাবে লড়াই করেছে। দলের কয়েকজন খেলোয়াড় তো ধরেন আপনি সুপারস্টার মর্যাদার মতো করে মানে পেয়ে গিয়েছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এটা কনসেপ্টটা নট এ ব্যাড থিং। তবে ম্যাচের সংখ্যাও বেড়েছে, কিন্তু এর আগে আমি যখন ওয়ার্ল্ড কাপ কভার করেছিলাম তখন 37 দিন 38 দিনে শেষ হতো, এটা 39 দিনে শেষ হয়েছে। এটাও খুব একটা বেশি কিছু না। যদি সংখ্যা বাড়ে তাহলে এরকম কম্পিটিটিভনেসটা যদি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি সেটা কম্পিটিটিভনেস না হয়, আপনি বোরিং ম্যাচ হয়, আপনি যদি দেখবেন যে 5-6 গোল 7-8 গোল হয়ে গেল একটা ম্যাচে, সেই ম্যাচে তাহলে অপোনেন্ট কোনো ইটি নেই। এই বিশ্বকাপে 1-2 ম্যাচ সেরকমভাবে হয়েছে, কিন্তু আপনি 104টা ম্যাচের মধ্যে 1-2 ম্যাচ সেরকমভাবে আপনি ধরতেই পারেন। কুরাসা একটা ম্যাচে 7-1 গোলে হেরেছে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই কনসেপ্টটা যদি হয় তাহলে যারা ধরেন আপনি যাদের বিশ্বকাপে খেলার তেমন কোনো সুযোগ থাকে না তারা হয়তো কোনো এক সময় সুযোগটুকু পাবে। তবে সেই সুযোগ দিতে গিয়ে আপনি কখনোই কিন্তু আপনি মানে অমন কোনো দলকে সুযোগ দেওয়াটা উচিত হবে না যাদের সাথে ধরেন আপনি খেলতে নেমে 9-10 গোল খেয়ে যায় বা আপনি কম্পিটিটিভনেসটা হয় না। কারণ ভাই সারা রাত জেগে এই ধরনের খেলা দেখার জন্য কিন্তু মোটেও আগ্রহী না। এই যে 39 জন জেগেছিলাম, আমি আজকে অফিসে কাজ শেষ করে খুব ভালো মতো ঘুমাবো, অন্তত এইটুক শান্তি পেতে চাই। জি, আমরাও সেটি প্রত্যাশা করি, কামনা করি। আমি শেষ করব একেবারে হাবিবুর রহমানকে দিয়ে। হাবিব, আপনার কাছে কি মনে হয়, একই প্রশ্ন, যে এই বিশ্বকাপটি আপনি একজন বিশ্লেষক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? এই বিশ্বকাপের আসলে রিদম নষ্ট করছে কমার্শিয়াল ব্রেকগুলো, মানে বিশেষ করে হাইড্রেশন ব্রেক। খেলার একটা রিদম থাকে, এই জায়গায় হ্যাঁ অনেক ট্যাকটিক্যাল চেঞ্জেস করা গেছে, অ্যাডজাস্টমেন্ট করা গেছে, যেগুলো আসলে স্বাভাবিক খেলাকে বিঘ্নিত করছে। সো আসলে এই জিনিসটা খুবই বাজে একটা ব্যাপার ছিল, হাইড্রেশন ব্রেক। আবার সেটার মাঝে বিজ্ঞাপন বা এটা একটা বিজনেস মডেল হয়ে গেছে। এবং ধরেন ফুটবলে অনেক কিছু জোর করে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হয়েছে, যেমন ধরেন ফাইনালের হাফ টাইমে এত সময় ধরে আপনার পারফরমেন্স শো, এটা হচ্ছে NBA বা ওই সময় ওরা করে থাকে ওটার মাঝখানে, কিন্তু ফুটবলে এগুলি চলে না। ফুটবল ফিজিক্যাল গেম, ইন্টেন্সিটির খেলা, এখানে আপনার ওই 15 মিনিটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এই জায়গাটাকে ওই জায়গাটাকে নষ্ট করা বা আদার্স। এরপরে আমাদের বাংলাদেশিদের জন্য প্রবলেম হয়েছে টাইম জোনে, মানে এত অড টাইমে আসলে খেলা হয়েছে বিশ্বকাপটা, যেটা আসলে নেওয়া যাচ্ছিল না। মানে আমাদের মানে হেলথের উপরেও একটা ইম্প্যাক্ট পড়ে, যারা আমরা রেগুলার খেলা দেখেছি। এখন আমাদেরকে টানা 8-10 দিন হয়তো ঘুমাইতে হবে নিজের হেলথকে শেপে আনার জন্য। আর মানে ভাই যেটা বলছেন আসলে 48 টিমের যে ব্যাপারটা, এটার শুরুতে আমিও বিপক্ষে ছিলাম, বাট আফটার সিইং কেপ ভার্দে, DR কঙ্গো, তারপরে সুইজারল্যান্ড, নরওয়ে, স্পেশালি নরওয়ে, মানে নরওয়ে যেভাবে বিশ্বকাপে আসছে আসলে, যেই পারফরমেন্স এবং যে কালচার তারা শো করছে, বিশ্বকাপের একটা বিগেস্ট সারপ্রাইজ। এবং আর্লিং হল্যান্ড যে হিউমিলিটি দেখাইছে এবং একের পর এক গোল করেও যে গ্রাউন্ডেড ছিলেন বা সব দলকে রেসপেক্ট দেওয়ার যে ব্যাপারটা নরওয়ে দেখিয়ে গেছে ওয়ার্ল্ড কাপে। সো মানে এই বিশ্বকাপটা আসলে আমাদেরকে শিখাইছে অনেক দলের অনেক কালচারের মিশেলে, এই জন্যই তো এটা বিশ্বকাপ, বিগেস্ট শো অন আর্থ। তা আমরা আসলে এনজয় করেছি। ফ্লস তো ছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যে লাল কার্ড উঠানোর যে বিষয়টা, ফুটবলে যখন পলিটিক্যাল ব্যাপার, আবার একটা পর্যায়ে যখন আর্জেন্টিনার বিরুদ্ধে পলিটিক্যাল এজেন্ডা চালানো হলো বা ন্যারেটিভ দাঁড় করানো হলো, সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে নেওয়া হলো, এই জিনিসগুলো একটু বেশি বেশি হয়ে গেছে। আবার ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ শুরুতেই একটা সাইডে হবে, তখন থেকেই যেই ইংলিশ মিডিয়া দ্বারা একটা ক্রিয়েটেড প্রোপাগান্ডা সারা বিশ্বে ছড়াই পড়ছে, বা আর্জেন্টিনার যে কাতারের জয়টাকে ডিসকার্ডেড করার জন্য যে একটা প্রচেষ্টা করা হয়েছে, ক্রেডিবিলিটি নষ্ট করার যে ব্যাপার,
এই যে ওয়ার্ল্ড কাপ জেতা যে এতটা সহজ না, তাহলে তো ফাইনালে আর্জেন্টিনা হারতো না। তো সব কিছু মিলিয়ে এটা একটা মিক্সড ফিলিংয়ের ওয়ার্ল্ড কাপ ছিল। তবে ফ্যান অ্যাঙ্গেল থেকে সব দলের ফ্যানের জন্য, ব্রাজিল আগে বাদ গেলেও ওই যে আর্জেন্টিনা টিকে ছিল শেষ পর্যন্ত, তারা বিরোধিতা করতে করতে ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। তো এই জায়গাটা থেকে হলো বাংলাদেশে উন্মাদনাটা একেবারে ইকুইভ্যালেন্ট ছিল। একদম ঠিক না, বলেছেন। উন্মাদনা থাকুক, কিন্তু আমি মনে করি যে মারামারিটা যেন না হয়। হ্যাঁ, এই জিনিসটা আসলে এইটা খুব খুব ব্যথা বাজে একটি দিয়েছে। বিষয় হয়ে খুবই গেছে। সহিংস। অনেকগুলা 12 জনের প্রাণ যেটা অনেকগুলাই- ব্রাজিল আর্জেন্টিনায় হয় না, তাই না? না, ওরা তো ফ্রেন্ডস, ওরা Friend, ওটা বললো friend। আমরা এই কারণে কালচার শেয়ার করে ওরা। ফুটবল পিচে রাইভালরিটা পিচে, আপনি আমার বিপক্ষ দলের সমর্থন হোক, আমি আপনার সাথে এক টেবিলে বসে সারাদিন ক্লাব ফুটবল, ন্যাশনাল ফুটবল নিয়ে হেলদি কনভারসেশন করি। আমি চেয়ার থেকে উঠে যাই যদি আপনাকে একটা মেরে দেই, তাহলে আমি কোথায় আছি? আমি জাতি হিসেবে আমরা, এটা আমাদের জন্য একেবারে লজ্জাজনক। ওরা যা করছে না ইউরোপে, স্টেডিয়ামে বসে আমরা যদি আসলে ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখতে যাই, আমার মনে হয় প্রতিদিন মারামারি লাগবে। মানে আমাদের এই কালচারে, কিন্তু ওরা কিন্তু স্প্যানিশ আর আর্জেন্টাইন সমর্থকরা একই গ্যালারিতে বসে খেলা দেখে বেসিক্যালি। রাইট, আমার মনে হয় যে এটাই এই কারণে আমাদের একটা বোধশক্তি আসা উচিত যে আপনি ইটস এ গেম, ইটস জাস্ট এ গেম, 90 মিনিটের একটা গেম। এই খেলাটাকে আপনি খেলা হিসাবে নেন, এনজয় করেন, এই খেলাটাকে খেলা হিসাবে নেন, উপভোগ করেন। এই খেলার আপনি কখনো জীবনের চেয়ে বড় না, অবশ্যই জীবন অনেক বড়, আপনাকে সেই আনন্দটুকু নেন এবং খেলাটা এই উপভোগ যদি করতে পারেন, তাহলে দেখবেন যে এটার পরিপূর্ণ আনন্দটুকু আপনি নিতে পারবেন। দেখুন, একটা সিনেমাও কিন্তু 90 মিনিট 120 মিনিটে শেষ হয়। সিনেমা আমাদেরকে সমানভাবে বিনোদন দেয়। এখন আমরা কি সিনেমা হল থেকে বের হয়ে মারামারি করি? তা আপনি যে দলেরই সমর্থন হন না কেন, টেক ইট অ্যাজ এ সিনেমা। এটা আসলে আমাদের মধ্যে পরিবর্তন করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা টানা 39 দিন আসলে যেভাবে বিশ্লেষণ করলেন, দর্শকদেরকে মাতিয়ে রাখলেন, এটা সত্যি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে সামনের কয়েকটা দিন আপনাদের বিশ্রামের ফুরসত মিলবে, আশা করি। অনেক ধন্যবাদ। জি, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।